সিলেটে সাদা পাথর পর্যটন কেন্দ্রে লুট হওয়া পাথর উদ্ধারের কাজ চলছে। প্রশাসনের হিসাবে এখন পর্যন্ত ৮৯,০০০ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এদিকে গত এক বছরে ভোলাগঞ্জের এই পর্যটন স্পট থেকে কি পরিমাণ পাথর নিয়ে গেছে এর পুরো পরিসংখ্যান দিতে পারেনি প্রশাসন। পর্যটকরা বলছেন, রেলওয়ের বাংকার ও আশপাশের এলাকা পাথর শূন্য হয়ে গেলেও বিজিবি ক্যাম্পের আশপাশের এলাকায় কিছু পাথর অক্ষত আছে। এগুলো বাঁচাতে সেনা সহায়তা চেয়েছেন তারা। সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। গত এক বছর ধরে ভোলাগঞ্জ রেলওয়ের পুরো এলাকা ও সাদা পাথরের আশপাশের এলাকা থেকে অবাধে পাথর লুট করে কোম্পানিগঞ্জের কয়েকটি প্রভাবশালী চক্র। পাথরের বদলে সেখানে দেখা মেলে সাদা বালুর। তবে সীমান্তে জিরো লাইন ও তার আশপাশের এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তার কারণে এখনও সাদা পাথর মেইন পর্যটন স্পটে অনেকটা পাথর দেখা যায়, যেখানে এখনও পর্যটকরা যান। আগে যেভাবে দেখছি যে একটা পাথরের শাড়ি, এটা আগের মতো দেখতে পাই নাই, মানে এটাতে একটু খারাপ লাগছে। প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে অবশ্যই আসতে হবে, আর এটা বাঁচিয়ে রাখতে অবশ্যই এটাকে। এগুলো আমাদের সংগ্রাম করতে হবে, না হলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখোমুখি। লুট হওয়া পাথর বিভিন্ন এলাকা থেকে উদ্ধারের পর সাদা পাথর এলাকায় ফেলা হচ্ছে। এলাকার লোকজন বলেন, যে পরিমাণ লুট হয়েছে উদ্ধারের পরিমাণ এর 1/ভাগ। পর্যটকরা দাবি করছেন, এই পর্যটন স্পটটি বাণিজ্যিকভাবে তুলে দেওয়া হোক সেনাবাহিনীর হাতে। সার্বক্ষণিক নিরাপত্তা থাকলে পাথর লুটের সংখ্যা কমে যাবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অথবা আদার্স যারা রাখতে পারবে, জিনিসটাকে সংরক্ষণ করে রাখতে পারবে, তাদের আওতায় নিয়ে যাওয়া ভালো। সেনাবাহিনীর হাতে তো অবশ্যই দেওয়া উচিত। এখন প্রশাসনের কথাই যদি সে না মানে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিসের জন্য? পাথরগুলো চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে আইনগতভাবে পদক্ষেপ নেওয়া উচিত। জেলা প্রশাসক জানান, এখন থেকে পাথর লুটের অভিযোগ আসলেই ব্যবস্থা নেবে প্রশাসন। আর যদি সাধারণ মানুষ সাদা পাথর পর্যটন স্পট রক্ষায় সেনাবাহিনীকে দেখতে চায়, তাহলে সেই প্রস্তাব সরকারের দপ্তরে পাঠানো হবে। আমাদের তদন্ত টিম গঠিত হয়েছে, তারা দায় দায়িত্ব নিরূপণ করবে এবং দায় দায়িত্ব নিরূপণ করার পরে যদি আমাদের কারো ইনভলভমেন্ট থাকে, এক্ষেত্রে ব্যস্ততা থাকে, সেটার বিষয়ে আমরা দেখব। প্রশাসন হিসাব দিতে না পারলেও এলাকার লোকজন মনে করেন, গত এক বছরে 1 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে। পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট 4 নম্বর ঘাটটিও বন্ধ হয়ে গেছে। আগেই বন্ধ হয়ে যায় 5 নম্বর ঘাট। ঝুঁকিতে রয়েছে বাকি ফেরিঘাটও। এতে ভোগান্তিতে যাত্রী ও চালকরা। পারাপার ব্যাহত হওয়ায় ঘাটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। পদ্মা নদীতে পানি বাড়ায় প্রবল স্রোত বইছে। এর প্রভাবে 2 সপ্তাহ ধরে ভাঙছে পার। এরই মধ্যে ফেরিঘাটের পন্টুন সহ র্যাম্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে গেছে পাটুরিয়ার 5 নম্বর ঘাটটি। ভাঙন হুমকিতে আছে বাকিগুলো। এতে ঘন্টার পর ঘন্টা মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। ভোগান্তিতে যাত্রী, চালক ও সহকারীরা। ওখান থেকে আসলাম আবার 3 নম্বর, এই 3 নম্বর থেকে আবার ওখানে গেছি, আবার ওইখান থেকে আবার চলেছে এই জায়গায়। মোটামুটি 1 ঘন্টার তো বেশি হয়ে গেছে অলরেডি। ফেরি ঘাটে নাকি সমস্যা, টিকিট দিতে চায় না, বলতেছে ঘাট নাই, টিকিট নাই, এই বলে 1 ঘন্টা ঘুরছি। ফেরি কম, অনেক গাড়ি জ্যাম, 3-4 ঘাট ঘুরছি আমরা, এটা হয়রানি। যদি একটা ঘাটও সচল থাকে, সেই ঘাটটা যদি সময় মতো ফেরিগুলো আসে, তাহলেও দেখা যাবে যে আপনার এই মোটামুটি একটু দুর্ভোগটা কম হবে। ঘাটগুলোকে রক্ষায় আপাতত বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে প্রয়োজনের তুলনায় সেগুলো কম হওয়ায় খুব একটা কাজে আসছে না বলে অভিযোগ ঘাট সংশ্লিষ্টদের। তাদের দাবি, যে কোনো সময় এই পথ দিয়ে নদী পারাপার বন্ধ হয়ে যাবে। 5 নম্বর ঘাটটা বন্ধ, 4 নম্বর ঘাটটা কোনো রকম চলতেছে, আর লঞ্চ ঘাট আগেই ভেঙে গেছে। এই 5 নম্বর ঘাটটা মাথা দেবে গেল, বুঝছেন। এখন যদি ইমার্জেন্সি ভাবে এখানে যদি বিআইডব্লিউটিএ যদি এটার প্রতিরোধ না করে, তাহলে আমাদের এলাকা ধ্বংস হয়ে যাবে। ভাঙন যেন দ্রুত পদক্ষেপ নেয়, না নিলে আমরা যে অসহায় নদীর পাড়ে যে মানুষগুলো আছে একেবারেই বাস্তুহারা হয়ে যাবে। আমাদের দাবি একটাই, আমাদের এই কাজ শুরু না করলে আমরা ফেরি বন্ধ করে দেবো, সব ঘাটের ফেরি আমরা বন্ধ করে দেবো। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, পানির তীব্র স্রোত সরাসরি এসে আঘাত হানছে ঘাটগুলোতে। এতে ঘাটের নিচের অংশের মাটি সরে গিয়ে উপর থেকে দেবে যাচ্ছে। তবে সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। 5 নম্বর ঘাট সচল করার বিষয়ে আমাদের মেরিন অফিসার বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী ওনার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তারাও বলছেন তারা কাজ করবে, এই অবস্থায় বর্তমানে আছে। গত 5 আগস্ট পদ্মা নদীর ভাঙনে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট নদীতে বিলীন হয়ে যায়। সেখানে এখন ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ যাত্রীদের ওঠানামা। আব্দুল আল মামুন,
71। মুন্সিগঞ্জে আবারও ভয়াল রূপ নিয়েছে পদ্মা, চলছে তীব্র ভাঙন। এরই মধ্যে টঙ্গীবাড়ি উপজেলার 2 শতাব্দী পুরনো ঐতিহ্যবাহী দিঘির পাড় বাজারের অন্তত 20টি প্রতিষ্ঠান বিলীন হয়েছে। এখনও ঝুঁকিতে শতাধিক প্রতিষ্ঠান, বাড়িঘর ও জনজীবন। এ অবস্থায় আতঙ্কে আছেন নদী পাড়ের মানুষ। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। গত মঙ্গলবার রাতে পদ্মার আকস্মিক ভাঙনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারের অন্তত 20টি ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যায়, আর ঝুঁকিতে পড়ে আরও কয়েকশো দোকান ও স্থাপনা। এ অবস্থায় অবশিষ্ট সম্পদ সরিয়ে নিতে কেউ বা শেষ ভিটেটুকু রক্ষায় জীবন বাজি রেখে কাজ করছেন। তবে বাজারের কামাররা এখনো কাজ করে যাচ্ছেন নদীর গর্জনের মাঝে। দিঘির পাশে আকেরগান দিকে আমরা পুরা বাজার মাজার ভাঙে নিতেছে, বছরের পর বছর শুধু খালি ভাঙতেই আছে। এটা বান কিছু দেয় আবার জায়গা, কিন্তু স্থায়ী একটা বানের ব্যবস্থা করলে এই বাজারটা টিকা জায়গা। দিঘিরপাড় বাজারে কিছু দোকান আছে, সেগুলি গোলাম হোসেন ব্যাপারীর দোকান, এগুলি এখন ভেঙে নিতেছে। এই অবস্থা আমরা সবাই ঝুঁকিপূর্ণতে আছি, ভাঙতেই আছে। এটা তো সমাধান কেউ দেয় না। শুধু দিঘিরপাড়ি নয়, ভাঙনের ঝুঁকিতে পড়েছে সদর উপজেলার শিলই ও বাংলাবাজার ইউনিয়নের পূর্ব রাখিরকান্দি, দেওয়ানকান্দি, আখিয়ারচর সহ অন্তত 10টি গ্রাম। ঝুঁকিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ অসংখ্য স্থাপনা। নদীপাড়ের বাসিন্দারা বলছেন, স্থায়ী বাঁধ না হলে এসব এলাকা হারিয়ে যাবে। যেভাবে ভাঙতেছে মানে আমাদের এটা ঠেকানোর মতন আপনারা কিছু একটা করেন। বাদ দিব, বাদের কোনো ব্যবস্থা নাই, কোনো নাই। এই যে আজকে কত শয় শয় মানুষ ধ্বংস হয়ে যেতেছে, এর কোনো কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতেছে না। যে মুন্সিগঞ্জে রক্ষা করার জন্য তাদের স্থায়ী একটা সমাধান দরকার। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জিও ব্যাগে ভরে বালু ফেলা হচ্ছে। এছাড়া লৌহজঙ্গের শিমুলিয়া থেকে সদর উপজেলার বাংলা বাজার পর্যন্ত প্রায় 20 কিলোমিটারের মধ্যে 9 কিলোমিটার জুড়ে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলছে, যার 60% এরই মধ্যে শেষ হয়েছে। জিও ব্যাগ এখানে যা ছিল ইতিমধ্যে আমরা সবগুলি জিও ব্যাগ ডাম্প করে ফেলছি। সিসি ব্লক কাস্টিং হয়েছে, জিও ব্যাগ, সিসি ব্লক সবই ডাম্পিং করা হচ্ছে এবং এই কাজ চলমান আছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে, আমরা এই ভাঙনের প্রোটেকশনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। পদ্মার ভাঙনে গত 1.5 দশকে লৌহজং উপজেলার প্রায় 40% এলাকা, থানা ভবন ও বেশ কয়েকটি ইউনিয়ন নদীতে হারিয়ে গেছে। আর টঙ্গীবাড়ি উপজেলার প্রায় 15% এবং সদর উপজেলার কিছু গ্রামও এই নদীতে বিলীন হয়েছে। মনিরা কাজুরি, 71। চট্টগ্রামে নতুন করে বেড়েছে ডিম, মুরগি, সবজি, মাছ ও পেঁয়াজের দাম। ক্রেতারা জানান, পাইকারিতে দাম বাড়া ও সরবরাহে কমের অজুহাতে ডিমের দাম প্রতি ডজনে বেড়েছে 15 থেকে 20 টাকা। সেই সাথে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। পাশাপাশি টানা বৃষ্টির কারণে সবজির দামও বাড়তি। বেশ কিছুদিন ধরেই বাড়তি মাছের বাজার। ভরা মৌসুমে ইলিশের দাম ধরাছোঁয়ার বাইরে। গত সপ্তাহের তুলনায় বাড়তি আদা ও পেঁয়াজের দাম। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের বাজারে বেশ কিছুদিন ধরে মাছ মাংসের বাড়তি দামের কারণে বহু কমায়ের মানুষ নির্ভর ছিলেন ডিমের উপর। সেই ডিমের দাম সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। ডিমের ডজন চলতেছে আপনার 145 টাকা, 50 টাকা। আজকে প্রায় 3-4 দিন ধরেই চলতেছে। ছিল 10 টাকা থেকে এখন লাফে 12 টাকা করে পিস। সরবরাহ কম ও পাইকারিতে দাম বৃদ্ধির অজুহাতে ব্রয়লার ও সোনালী মুরগির দামও কেজি প্রতি 10 ও 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 170 ও 360 টাকায়। গত সপ্তাহের তুলনায় 10 টাকা বাড়ছে ফার্ম মুরগি, আর সোনালী মুরগি বাড়ছে 20 টাকা। ফার্ম বিক্রি হচ্ছে 165, 60, 70, আর সোনালী 360, 350 এভাবে বিক্রি করতে আমরা। বেশ কিছুদিন ধরেই বাড়তি মাছের বাজার। ইলিশের ভরা মৌসুমেও পাইকারিতে বাড়তি দামের কারণে ইলিশের দাম সাধারণের ধরাছোঁয়ার বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা, আর 1.5 কেজি বা তার ঊর্ধ্বে মাছের দাম 3000 টাকা। বাড়তি সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম। ইলিশ মাছ তো আগে 1700, 1800, 2000 টাকা হাইস গেলে, এখন তো 2600 টাকা, 3000 টাকা, 2800 টাকা। কোরাল হয়েছে 750, পোয়া মাছ 400, তেলাপিয়া 250, চিংড়ি 1000। টানা বৃষ্টির কারণে সবজির দামও বাড়তি। বাজারে আলু, পেঁপে ও লাউ ছাড়া অন্যান্য সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 160 টাকায়। আলু 25 টাকা, পেঁপে 50, বেগুন 160, ঝিঙ্গা 80 টাকা, কাঁকরোল 100, শসা 100 এবং টমেটো কেজি প্রতি বিক্রি হচ্ছে 140 টাকায়। বেতন বাড়তেছে না, কিন্তু দ্রব্যমূল্য ঠিকই বাড়তেছে। শসা 100 টাকা, শীতকাল 100 টাকা,
প্রত্যেক সবজি বলতে গেলে আপনার 100 টাকার উপরেই প্রায় সবজি। বেশ কিছুদিন ধরে রসুনের দাম স্থিতিশীল থাকলেও গত সপ্তাহের তুলনায় বাড়তি আদা ও পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে 25 টাকা বেড়ে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা, আর কেজি প্রতি 50 টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে এসে আপনার পার কেজি পেঁয়াজ 20 থেকে 50 টাকা করে বাড়ছে। আসলে সরকারের এগুলো কিন্তু মনিটরিং করাটা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। ক্রেতারা বলছেন বাজারে পণ্যের সরবরাহ থাকলেও সে অনুযায়ী দাম নাগালের মধ্যে নেই, কারণ বাজারে নেই ঠিকঠাক তদারকি। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। সিলেট নগরীর কুদরতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় গ্লোবাল এইড ইউকের উদ্যোগে 110 জন কোরআনে হাফেজ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। সকালে শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল এইড ইউকের সেক্রেটারি জেনারেল বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েখ আবু সাইদ আনসারি। এ সময় তিনি বলেন, গ্লোবাল এইড 17 বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বর্তমানে এটি একটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থায় পরিণত হয়েছে, যার কার্যক্রম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। এতিম ও হাফেজদের জন্য স্পন্সরশিপ প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রধান লক্ষ্য ও অঙ্গীকার বলে জানান তিনি। আজকে যেটা আমরা এখানে এসেছি, আমরা চাচ্ছি যে যারা অরফেন্স যারা রয়েছেন, ইয়াতামা এবং যারা হুফাজ যারা হাফেজ হচ্ছেন, তাদের স্পন্সরশিপ আমরা দিচ্ছি, উপবৃত্তি তাদেরকে আমরা প্রদান করছি। আসলে এখানে আমাদের কৃতিত্ব না, কৃতিত্বটা হচ্ছে যে যারা দান করছেন, যারা দাতা ভাই বোন যারা, তারা। দুর্মূলের বাজারে শ্রমজীবীদের কাছে খাসির মাংস বা ইলিশ মাছ যেন সোনার হরিণ। তাদের পাতে এসব খাবার তুলে দিতে রাজবাড়ী শহরের ফুলতলায় একদল স্বপ্নবাজ তরুণ গড়ে তুলেছেন 2 টাকার হোটেল। সপ্তাহে 2 দিন 2 টাকায় এখানে পাওয়া যায় ইলিশ খিচুড়ি ও খাসির মাংস। এতে খুশি শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। তরুণদের এমন আয়োজনে সাধুবাদ জানিয়েছেন বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী শহরের ব্যস্ততম রেল স্টেশনের পাশেই ফুলতলা। এখানেই একদল তরুণের তদারকিতে চেয়ার টেবিল পেতে চলছে ইলিশ খিচুড়ি খাওয়ার উৎসব। রয়েছে পান সুপারির ব্যবস্থাও। আর এই উন্মুক্ত হোটেলে খাবারের দাম মাত্র 2 টাকা। শহরের শ্রমজীবী মানুষের পুষ্টি ও তৃপ্তির কথা চিন্তা করে এই আয়োজন করেছেন জেলার একদল স্বপ্নবাজ তরুণ। নিজেদের টাকায় গড়ে তুলেছেন এই 2 টাকার হোটেল। সপ্তাহে 2 দিন দুপুরে মেহমান হিসেবে এখানে আসেন শত শত শ্রমজীবী। এখানে পেটের সাথে ভরছে তাদের মনও। আয়োজনটা করছে কত সুন্দর করে, 10 বাপের 10 জনে খুব সুন্দরই লাগছে, খুব আনন্দ লাগতেছে, খুব ভালো হয়েছে। এই দুপুরের সময় গরিব মানুষ আমরা রিক্সা ফিক্সা চালা খাই, আমরা তো আর দুপুরে খাবার যাবে পারি না। আমরা এখানে খাবারটা পাইছি, আমাদের খুব সুন্দর ভালো লাগছে, তৃপ্তি হয়েছে। তারা এই উপকার করতেছে, এই উপকার তারা যেন সারা জীবন করে যেতে পারে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। ছেলেরা এই উদ্যোগ নিছে, এই উদ্যোগটাকে স্বাগত জানাই। তাদের জন্য যে এত সুন্দর খাবার এখান থেকে এই এলাকার যে ভাই ব্রাদাররা যে আয়োজনটা করছে, খুবই ভালো লাগছে আমার। উদ্যোক্তারা জানান 2 টাকায় মানসম্মত খাবার দিয়ে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। চ্যালেঞ্জিং বিষয় ছিল রান্না করাটা। রান্না কই করব? আম্মুরে বললাম, আব্বুরে বললাম, আম্মা বলে এই বাসার ছাদে চিলেকোঠা আছে, এখানে রান্না করা যাবে, তুই বাজার করে নিয়ে। তবে আমরা সবাই মিলে আমাদের কাছে যে গুচ্ছিত কিছু টাকা পয়সা ছিল, আমরা এমনি তেমন কারো কাছ থেকে টাকা নিচ্ছি না। আমাদের ফ্যামিলি মেম্বার আর আমাদের বন্ধু বান্ধব ছাড়া আমরা বাইরের তেমন কারো কাছ থেকে টাকা নিয়ে এটা শুরু করি নাই। এদিকে শিক্ষার্থী ও তরুণদের এমন আয়োজনের খবর পেয়ে অংশ নিতে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। মানবিক এ ধারা অব্যাহত থাকবে বলে আশা জানান তিনি। সুতরাং আমি আশা করি যে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং আমি নিজেও একটু খেলাম, খুবই চমৎকার রান্না হয়েছে। তরুণদের থেকে শিক্ষা নিয়ে সমাজের বিত্তবানরাও এমন মহতি কাজে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। হাসিবা আলী বর্ণা, 71।